This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না 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 আপনি আমার ভাইকে ফিরিয়ে দিতে হবে। প্রাণ হারাতে না হয়। ছেলে চলে গেছে আপনি আমার ছেলে একটা 36-37 বছরের ছেলে চিন্তা করেছেন। আমার ভাইকে এটা মেরে ফেলেছে, কাউকে ছাড়া হবে না। আমি তো এসেছিলাম আমার ভাইপোটাকে ছাড়াতে, আমার দাদাই যে চলে যাবে কে জানতো। বুক ফেটে যাবে না বলুন তো? ওই লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। বলছে যে দরজাটা খুলে দিন, দরজাটা খুলে দিন, একটা কোনো চাবি দিল না। ওনাদের কেয়ারলেসের জন্য আজকে আমার ভাইপোটা শেষ হয়ে গেল। আমি বললাম তো তুই কেন এখানে নিয়ে এলি, এটা অভিশপ্ত জায়গা। এটা রাজ্যকারের পরিস্থিতি এইভাবে একের পর একের পর তো হয়েই যাচ্ছে, কেন কিসের জন্য? নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে TV9 বাংলায় স্বাগত জানাই। আবার আরজিকর, আবার সেই আরজিকর হাসপাতালে বেঘোরে মৃত্যু, আবার আরজিকর হাসপাতালের দোষে একটা পরিবার সন্তান হারা হলো, স্বজন হারা হলো। নিরাপত্তার চূড়ান্ত অভাব কেড়ে নিয়েছিল তিলোত্তমাকে, চূড়ান্ত গাফিলতি তাও রাতের বেলায় কেড়ে নিল দমদমের এক তরুণকে। কত আর বয়স, মাত্র 41 বছর বয়স। গতকাল এই তরুণের জন্মদিন ছিল, আজ তার নিথর শরীর এই খানিকক্ষণ আগে পৌঁছেছে তার বাড়িতে। কাল রাতের দিকে তার ছোট্ট ছেলের হাত ভেঙে গিয়েছিল সেই ভদ্রলোকের, তাই আরজি করে নিয়ে ছুটেছিলেন দমদম জয়পুরের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। স্ত্রী সন্তানকে নিয়ে ট্রমা কেয়ারের লিফটে ওঠেন অরূপবাবু। জানতেন না যে সেই লিফট খারাপ ছিল, তার কারণ জানানোর কোনো বন্দোবস্ত ছিল না। লিফট ওঠে আবার নামে, কিন্তু দরজা খোলেনি। এই লিফটে একবার চলে যায় অন্ধকার বেসমেন্টে, কোনো একটা ফ্লোরে কিছুটা খুলেছিল দরজা। অনেক কষ্টে সৃষ্টে স্ত্রী এবং সন্তানকে, বুঝতে পেরেছিলেন তো তাদের অবস্থা তখন, ঠিক তিনটি মানুষের অবস্থা তখন কি হয়েছিল। লিফট থেকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দেন অরূপ স্ত্রী এবং সন্তানকে বাঁচাতে, কিন্তু নিজে আর বেরোতে পারেননি। দুই দরজার মধ্যে পিষে যান অরূপ, আটকে পড়েন লিফটের দুটো দরজার মধ্যে। তখন জমে মানুষে টানাটানি চলছে, তখন গভীর রাত। পরিবারের দাবি ওই অবস্থাতেই লিফট ওঠানামা করতে থাকে। ভয়াবহ অভিজ্ঞতা, ভাবুন কতটা যন্ত্রণা পেয়েছেন এই তরুণ। শিউরে ওঠার মতো পরিস্থিতি। ভয়াবহ তথ্য সামনে আসছে ময়নাতদন্ত রিপোর্টে। কি ভেঙে যায় বুকের খাঁচা, এই তরুণের বুকের খাঁচাটা পুরো ভেঙে গিয়েছে। দুটো দরজার মধ্যে পিষে যাওয়ার প্রমাণ। পাঁজরের সব কটা হাড় ভাঙা, হাতের হাড়, পায়ের হাড় সব ভাঙা। কতটা যন্ত্রণা পেয়েছেন ওই তরুণ একবার ভাবুন। ফেটে গিয়েছে হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, মারাত্মক। দেহের ভেতর রক্তক্ষরণ হয়েছে। 2 নম্বর লিফট ধরে তারা যখনই 4 তলায় চলে গেল, তখনই দরজা তো খুললো না, আবার চলে এলো গ্রাউন্ড ফ্লোরে। পরবর্তীকালে লিফট আবার যখন 4 তলায় চলে গেল, তার পরের বার আবার চলে এলো লিফট বেসমেন্টে। এরকমভাবে 3 থেকে 4 বার আসার পরে দরজা কিছুটা খুলতে সক্ষম হন অরূপ ব্যানার্জি। তখন তার ছেলে এবং বউ সেই বেসমেন্টের তলায় চলে যায়। তার স্ত্রী ছেলেকে অন্যত্র রেখে দেয়, আর স্ত্রী প্রাণ ভয়ে অন্যদিকে চলে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, অরূপ ব্যানার্জি সে লিফটের মধ্যেই থেকে যায়, আর লিফট চলে যায় আবার 4 তলায়। কিছুক্ষণের মধ্যে সেই লিফট আবার যখন বেসমেন্টে আসে, তখন সেখানে আটকে রয়েছে অরূপ ব্যানার্জি। প্রায় 7টা, 7:30 নাগাদ শুক্রবার সকালবেলা তার দেহ যখন লিফট থেকে বার করা হয়, চিকিৎসকরা দেখে বলে তার মৃত্যু হয়েছে। দাদা ওই মাঝখানটাতে আটকে গেছে, এবার লিফটটা ফটাস করে ওপরে উঠে গেছে, সেকেন্ডের মধ্যে ওপরে উঠে গেছে।
তারপরে আবার হয়তো আবার আরো কিছুটা উঠেছে, এবার ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে ওরকম করেছে ওকে, ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে ওরকম করেছে ওকে, তারপরে থপ করে পড়েছে, তারপরে থেতলে গেছে। আমি আমার দাদার মুখ চিনতে পারছি না, মনে হয় না ওটা আমার দাদা। তাই 2 ঘন্টা পর যখন লিফটের দরজা শেষ পর্যন্ত খোলা হয় তখন দেহ নিথর হয়ে গেছে, আর প্রাণ ছিল না। কিন্তু শুরুতেই যদি উদ্ধার করা যেত, এবং সেটাই তো উচিত ছিল, কারো সাহায্য পায়নি পরিবার। দমকলকে ডাকতে বলেছিলেন বলে এই তরুণের বৃদ্ধ পিতা, তার কপালে জুটেছে ভৎসনা, দুর্ব্যবহার। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সোয়েনসো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলি এদের টেলিফোন করুন, তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, এরা যারা এসে সিকিউরিটি স্টাফ সব এই সব, আর যারা এখানকার স্টাফ এন্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে লিফটে আটকে ছিল? তারপরে কি ফায়ার ব্রিগেডকে ডাকলো? ফায়ার ব্রিগেড ডাকলে এই হতো, ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে। এই আরজি করেই কাঁদতে হয়েছিল তিলোত্তমার বাবা মাকে। কেঁদেছিল অসংখ্য বাঙালি পরিবার তিলোত্তমার পরিণতি দেখে। আজ কাঁদলেন অরূপের বাবা। হাসপাতালের পরিকাঠামো ঠিক করতে কত রকমের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তখন ওগুলোই খবর হতো, আর কিছু চাই খবরই হতো না। হাসপাতাল কিচ্ছু করেনি, এটা বোঝা যাচ্ছে। স্টেটমেন্ট করছি কিছু হয়নি, যদি হতো তাহলে রাত্রিবেলায় আপনাদের লোক থাকতো। হাসপাতাল ইমার্জেন্সি সার্ভিস, হাসপাতালের ভেতরে লিফট আরো বড় ইমার্জেন্সি সার্ভিস, দেখার কোনো লোক নেই। এই হাসপাতালটা হয় খোদার ভরসায় কিংবা ভগবানের ভরসায় চলে, এই হাসপাতাল দেখার কোনো লোক নেই। স্টেটমেন্ট করছি। আজ স্বাস্থ্য ভবন রিপোর্ট তলব করছে। একদিন কি করছিলেন এত লম্বা লম্বা ফিরিস্তি দিচ্ছেন আপনারা, ইস্তাহার প্রকাশ করছেন, আজকেই করেছেন, আবার বলছেন দুয়ারে স্বাস্থ্য। এই দুয়ারে স্বাস্থ্যর ছিঁড়ি। অরূপের পরিবার বলছে বেসমেন্টে লিফটের বাইরে গ্রিলের দরজা, সেই দরজায় তালা দেওয়া, চাবি কার কাছে ছিল? 2 ঘন্টা একটা ছেলেকে বের করতে সময় লাগছে এই আধুনিক যুগে, উত্তরাধুনিক যুগে। একটা লিফট খারাপ। এই যে আমি 15 তলা বাড়িটার ওপর থেকে দাঁড়িয়ে খবর পড়ছি, জানেন কত হাজার লোক প্রত্যেকদিন ওঠানামা করেন? এই লিফটের বাইরে একটা কি হোল থাকে, এই যে আধুনিক লিফট তার বাইরে কি হোল থাকে। যদি কোনো লিফট ব্যাগড়বাই করে 24 ঘন্টা এখানে টেকনিশিয়ান থাকে, কারণ এই লিফটে ওই বন্ধ হয়ে গেলে তখন শ্বাস নেওয়ার প্রবলেম হয়। জায়গা আছে বটে, কিন্তু একটা প্যানিক তৈরি হয়, মানুষ তো আমরা। যদি বন্ধ হয়ে যায় 24 ঘন্টা টেকনিশিয়ান থাকে, ওয়ার্নিং বেল আছে, সেই লিফট বন্ধ করে দিতে হয়, এবং সেটাই করা হয় জেনারেলি, আমরা তাই দেখে এসেছি। হাসপাতালে এটা হলো না কেন? হাজার চিৎকার করেও খুঁজে পায়নি পরিবার। আরজি করের এমএসভিপি কি বলছেন একবার শুনুন। চাবির ব্যাপারে আমি বলে রাখছি যে লিফটের যেটা বেসমেন্ট সেখানে আমাদের একটি অতি দামি মেশিন আছে, তার নাম হচ্ছে লিন্যাক। তাই জন্য এইখানকার যেটা কিজ, যে কিজটা আমরা হাইলি সিকিউর রাখি, বিকজ দ্য লিন্যাক মেশিনের কাছাকাছি যদি কোনো রকম স্মোকিং ইনসিডেন্ট ঘটে তা আরও একটা হ্যাজার্ডাস হতে পারে। তাই জন্য দ্যাট ইজ আ ট্রু ফ্যাক্ট যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। এমএসভিপি বলছেন যে ওখানে দামি যন্ত্র আছে। আরে মানুষের থেকে কি যন্ত্র দামি হতে পারে স্যার? আর একটা কথা বলি, দেয়ার ইজ নোবডি টু লুক আফটার। বিশেষ করে রাতের বেলায় লিফট একটা ইমার্জেন্সি সার্ভিস, পাশে তো সিসিটিভি ক্যামেরা থাকার কথা। প্রকাশ করুন সিসিটিভিতে কালকে কি হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি বের করুক, এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। জীবনের থেকে যন্ত্র দামি, 2 ঘন্টা একটা চাবি খুঁজে পেতে সময় লাগবে। কোথায় ছিল আপনাদের টেকনিশিয়ানরা? ঠিক এখানেই আসছে আরজি কর হাসপাতালের নেগলিজেন্স বা গাফিলতির প্রসঙ্গ। হাসপাতালে লিফটম্যান ছিলেন না কেন? আচ্ছা বুঝে নিলাম, লিফটম্যান এগুলো অটোমেটিক লিফট, লিফটম্যান লাগে না, অনেক সময় থাকে না। লিফট খারাপ ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ জানতো না, নোটিশ টাঙাননি কেন? ওই যে বলছিলাম কি হোল থাকে, এই যে উত্তরাধুনিক যুগের যে লিফটগুলো ওগুলো লক করে দেওয়া যায়,
যে কোনো কর্পোরেট অফিসে গিয়ে দেখবেন বহুতলে লিফট লক করা যায়। কেন করেননি? লিফটের টেকনিশিয়ান কেন ছিলেন না? কোথায় ছিলেন তিনি? বেসমেন্টের চাবি কার কাছে থাকতো? কেন তাকে খুঁজে পাওয়া গেল না? বিপর্যয় মোকাবিলা কি করছিল? একটা লিফটে কেউ আটকে গেলে 2 ঘন্টা ধরে তাকে বের করতে সময় লাগে? বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়ে হাসপাতালের দায় খালাস। গাফিলতির অভিযোগ তুলেছেন রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ, তিনি শাসক দলেরই নেতা। অতীন কলকাতা শহরের ডেপুটি মেয়র, সামনে ভোট, তিনি তৃণমূলের প্রার্থীও। শুনুন অতীনবাবু কি বলছেন। দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। ধরুন এই যে লিফট ওঠানামা করছে, লিফটের মধ্যে টেকনিক্যাল প্রবলেম আছে, এগুলো তো প্রশাসনের সঙ্গে সঙ্গে দেখা উচিত। যারা ডিউটিতে ছিলেন তারা যদি তাদের দায়িত্ব কর্তব্য পালন করতেন তাহলে এত বড় মর্মান্তিক ঘটনাটা ঘটতো না, এবং সেটাই আমরা কঠোরভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে। অতীনবাবু বলছেন রোগী কল্যাণ সমিতির বৈঠক ঠিকভাবে ডাকা হয়নি, আজ অভিযোগ করছেন। অতীনবাবু, আপনি এতদিন এই ব্যাপারটা দেখেননি কেন? আজকে জানতে পারলেন? আপনি তো অভিযোগ করছেন, কিছু ঘটার পর কেন আপনারা জাগেন বলুন তো? সামনে ভোট বলেই গাফিলতি মেনে নিয়ে আপনারা এখন ইমেজ ঠিক করার চেষ্টা করছেন। সরকারি অরাজকতার আরেকটি নিদর্শন, সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আর্জি করে আরেকজনের প্রাণ হারানো। এই মেনটেনেন্স চলছে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। ফলে এর মধ্যে আমরা কোনো রাজনীতি, কোনো আঙ্গিক আমরা আনতে চাই না। এটা হাসপাতাল কর্তৃপক্ষ যাদের দায়িত্বে ছিল রক্ষণাবেক্ষণ ইত্যাদি, তারা খতিয়ে দেখছেন। অতিরিক্ত ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি ভোটার্স লিস্ট কবে? চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা বড়ই ক্ষীণ, এক প্রকার নেই বললেই চলে। মোট বুথ 80,719। সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হয়েছে মাত্র 38,000 বুথের অ্যাজ অব নাও, এখনো পর্যন্ত। সব বুথের তালিকা তৈরি হলে কমিশনকে জানাবে কলকাতা হাইকোর্ট, তারপর প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে সেগুলি প্রকাশ করবে নির্বাচন কমিশন। সাপ্লিমেন্টারি তালিকা কবে? উদ্বেগে ভোটাররা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ঘন ঘন ফোন করছেন যারা অ্যাডজুডিকেশনের আন্ডারে আছেন, বিচারাধীন ভোটার যারা। কখন বেরোচ্ছে, কবে বেরোবে তালিকা, কিভাবে দেখতে পাবেন, হাজারো প্রশ্ন আসছে সিইও দপ্তরে। সিপিএমের প্রার্থী ঘোষণার পর থেকে নদিয়ার কালীগঞ্জে আমরা দেখেছিলাম গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দলবিরোধী কাজের জেরে নেতা এবং কর্মী মিলিয়ে 7 জনকে বহিষ্কার করলো সিপিএম। কালীগঞ্জে যে ছোট্ট মেয়েটি মারা গিয়েছিল বোমার ঘায়ে, তৃণমূলের সেই জয়োল্লাসের ফলে, সেই তামান্না, তার মা এবার প্রার্থী হয়েছেন সিপিএমের। তার নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন সিপিএম কর্মী সমর্থকদের একাংশ। দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় কড়া পদক্ষেপ করল জেলা সিপিএম নেতৃত্ব। বিরোধী সংগঠন বলে কালীগঞ্জে কিছু নেই, কটাক্ষ করেছে তৃণমূল। আমাদেরই পার্টির 7 জন, তারা পার্টি অফিস ভাঙচুর, পার্টি নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা রটনা এবং প্রার্থীর বিরোধিতা করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা ইত্যাদি কারণে তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা গ্রহণ করে। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ অপরাধে তাকে বিবেচিত করে আমরা পার্টি থেকে 7 জনকে বহিষ্কার করেছি।